সুপ্রিয় দর্শকবৃন্দ, দর্শক শ্রোতারা যারা দেখছেন, আল্লাহর নামে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। লেটস টক উইথ শারাফত ফ্রম ওয়াশিংটন স্টুডিও। আমি শারাফত হোসেন বলছি। আর আমাদের এই শোটি আমাদের একেবারে নিজস্ব প্ল্যাটফর্ম, বিদেশি টিভি, বাংলাদেশ টেলিভিশন এবং এটা বাংলাদেশ পত্রিকার আরেকটি সংযোজন। আমাদের বাংলাদেশ স্টুডিও থেকে আমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন মিস্টার মোবারক হোসেন, এবং আমি ওয়াশিংটন ডিসি থেকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আমি আজকে সংযুক্ত হচ্ছি। আমাদের প্রাউড গেস্ট আমাদের মোখলেসুর রহমান চৌধুরী, উনি সাবেক উপদেষ্টা ছিলেন আমাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট। ইয়াজউদ্দিন সাহেবের উনি প্রেস মিনিস্টার ছিলেন, উনি অ্যাডভাইজার ছিলেন, উনি মন্ত্রী পদমর্যাদায় অনেকগুলা গুণান্বিতে উনি ছিলেন বঙ্গভবনে, এবং সেই আলাপগুলো আমরা আলোচনায় যাব। কিন্তু তার আগে আমি ওয়েলকাম জানাতে চাই মিস্টার মোখলেসুর রহমান। ওয়েলকাম টু আওয়ার শো লেটস টক উইথ শারাফত টুডে। Thank you very much, Mr. Shahbazan Babu, and your viewers and all concerned. আমি আজকে দর্শক, আপনারা যারা দেখছেন বা দেখবেন, আমাদের অনুষ্ঠানটি সারা মাস ধরে, সারা সপ্তাহ ধরে মানুষ দেখতে থাকে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইজ সো গ্রেট নাও, ইট টাচেস এভরিওয়্যার। সো আজকে যার সাথে আমি কথা বলবো, আমরা জানতে চাই আমাদের লেটস টক উইথ শারাফতের কথার মালা দিয়ে আমরা শুরু করছি, যাকে নিয়ে আসছি যে ওই পার্সনটা কে, হু ইউ আর মিস্টার মোখলেসুর রহমান। আপনি আজকে বলবেন যে আপনি কে অ্যাকচুয়ালি, আপনার সেই শৈশব থেকে শুরু করে, আপনার স্কুল জীবন থেকে শুরু করে। ইভেন ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াচিং ওয়ান এপিসোড ক্লোজ আপ অন একটা মেয়ের পুরো কাহিনীটা শুনে আমি নিজে হতভম্ব হয়ে গেছি। আমি রাত 3টায় ঘুমিয়েছি এটা দেখে। তো মানুষ জানতে চায় ওই লোকটা কে যে কথা বলছে আদার ওয়ার্ল্ডের সাথে, হোল ওয়ার্ল্ডের সাথে, ফ্রম আদার ওয়ার্ল্ড থেকে, বা বাংলাদেশ থেকে, বা লন্ডন থেকে, বা ইউকে থেকে। সো আমি জানতে চাচ্ছি আমাদের মোখলেসুর রহমান চৌধুরী, আপনি আপনার শৈশব থেকে আপনার স্কুল জীবন কোথায় ছিল, ওয়ার ইউ ফ্রম, আপনার কোনো রকম মানে অভিজ্ঞতা, নেগেটিভ পজিটিভ কত রকম জীবনে অভিজ্ঞতা থাকে, যে ছোটখাটো আপনি সেই শৈশব থেকে বলে। ওখান থেকে আপনি লন্ডন গেলেন, লন্ডনের পরিস্থিতি এবং মাঝখানে বঙ্গভবনের সেটব্যাক ছিল, ওইখানের এক্সপিরিয়েন্সটা আমরা পলিটিক্যাল সাইডের সময় আনবো। প্রথমত আপনি কে, আপনি কিভাবে বেড়ে ওঠা, এবং ওখান থেকে লন্ডনের জীবন এবং বাংলাদেশের জীবন যদি কন্ট্রাস্ট একটু আমাদেরকে বলেন। সো পিপল উইল লাভ টু হিয়ার ফ্রম ইউ। প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স মিস্টার মোখলেসুর রহমান। ধন্যবাদ বিদেশি টিভি, লেটস টক অনুষ্ঠান এবং জনাব শারাফত হোসেন বাবু। আজকে যে প্ল্যাটফর্ম এখানে ওপেন করেছেন এবং আমার জীবন সম্পর্কে জানতে চেয়েছেন, আমি সংক্ষেপে বলবো আমার জীবনটা 3 ভাগে বিভক্ত। আমি আব্বার চাকরির সুবাদে চা বাগানে আমার জীবনের দীর্ঘ একটা সময় কেটেছে, এবং ঢাকাতে জীবনে আরেকটা বড় অংশ কেটেছে, এবং লন্ডনে আরেকটা অংশ কেটেছে যুক্তরাজ্যে। তো এখানে এর মধ্যে বঙ্গভবনের 100 বর্ষ, 100 ইয়ার্স অফ বঙ্গভবন, এটা আমরা সেলিব্রেট করেছি আমার সময়ে, আমার উদ্যোগে, মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের এফোর্টসে। এবং সেখানে আমরা 2টা বই প্রকাশ করেছি, ঐতিহাসিক বই, হিস্টোরিক বুকস, 2টা আলাদা বই, কোনো ট্রান্সলেশন না। একটা হচ্ছে বঙ্গভবনের 100 বর্ষ, আর একটা 100 ইয়ার্স অফ বঙ্গভবন। যে বঙ্গভবন দেখে প্রেসিডেন্ট ক্লিন্টন, কুইন এলিজাবেথ টু সহ সবাই প্রশংসা করেছিলেন, 100 একরের বেশি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। বঙ্গভবনের যে হেরিটেজ, যে অ্যান্টিক যে বিষয়গুলো, এগুলো সারা বিশ্বে এটা আমাদের মার্কেটিং করার মতো বিষয়। আমাদের বিশ্ববাসীকে বাংলাদেশ সম্পর্কে জানাতে গেলে এটা একটা বিরাট হেরিটেজ। এটার উপর আমরা করেছি, সুযোগ পেয়েছিলাম, আল্লাহর হুকুমে এটা করেছি। যাই হোক, চা বাগানে বেড়ে উঠতে গিয়ে জীবনে শৈশব কেটেছে সিলেট অঞ্চলে। সেখানে বিভিন্ন চা বাগানে আমার আব্বা চাকরি করেছেন, হেড টিলাবাবু ছিলেন, ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন, ভারপ্রাপ্ত ছিলেন। তো বিভিন্ন সময় দেখা গেছে যে ইংরেজরা সেটা বাগান পরিচালনা করেছে, এবং বাগান যখন সরকারি ছিল, দীর্ঘকাল পরে যখন মালিকানা প্রত্যাবর্তন হচ্ছিল, তখন আব্বা বললেন সরকারি বাগানে যে সুযোগ সুবিধা আমি পাচ্ছিলাম, এখানে তো রাজার মতো সুবিধা বাগানে, আপনারা জানেন। তো সেই সুবিধা পাওয়ার পরে পরবর্তী মালিকের সময় সুবিধা কাট করা হবে, তিনি বলেন যে আর এখানে নয়, চলে আসলাম ঢাকায়। আব্বা ঢাকায় চলে আসলেন। আমাদের একটা পত্রিকা ছিল সাপ্তাহিক প্রেক্ষিত, সেই পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন আব্বা। এবং সেখানে এবং আমাদের বাড়িতে মাঝে মাঝে আমার যাওয়া পড়তো হবিগঞ্জের লাখের কাঠিয়ারা, সেখানে সমাজপতি ছিলেন আমার আব্বা। তো যাই হোক, আর আমাদের পরিবারের আপনি যারা মোখলেসুর রহমান চৌধুরী, আপনি সিলেট থেকে আসা, আপনি সিলেটের শৈশবের স্কুল জীবনটা কোথা থেকে শুরু হয়েছিল বললেন? স্কুল জীবন আমি প্রথমে আশিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়েছি,
সেখান থেকে গেলাসর হাই স্কুলে পড়েছি, একবার 1 বছর ভাটের হাই স্কুলে পড়েছি, পরে লাখাই এসিআরসি পাইলট হাই স্কুলে চলে এসেছি 1 বছর 1.5 বছরের জন্য। তারপরে আবার ঢাকায় চলে আসছি। ঢাকায় এসে ঢাকাতে তেজগাঁও কলেজ, জগন্নাথ কলেজ, ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে পড়েছি এবং পরবর্তীতে লন্ডন এসে আমার ঢাকা ইউনিভার্সিটি মাস কমিউনিকেশন জার্নালিজম মাস্টার্স করার পর লন্ডনে এসে আবার আমার সারা জীবন হচ্ছে শিক্ষা নিয়ে, আমি সবসময় রিসার্চ নিয়ে শিক্ষা নিয়ে আমি কাজ করেছি। তো লন্ডনে এসে আমি এলএসসি কিংস কলেজে ইউএন স্কলারশিপ সহ ডিস্টিংশন নিয়ে আমি বার্কবেক থেকে ইউনিভার্সিটি লন্ডন থেকে আমি আরেকটা এমএস করেছি। তারপরে আমি ইউনিভার্সিটি চেস্টার থেকে আমি পিএইচডি থিসিস সাবমিট করেছি। তো লন্ডনে এইভাবে আর কি জীবন কেটে গেছে। আমি ইউনিভার্সিটিতে লন্ডনে আমি লেকচার দিই, টিচ করি। তো এর আগে ঢাকাতেও আমি একটা সময় সাংবাদিক হিসেবে অনেক ট্রেনিং 80-এর দশকে নিয়েছি। পরবর্তীতে সাংবাদিকদেরকে 1991 থেকে 96 পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে পিআইবিতে আমি সাংবাদিকদের ট্রেনিং দিয়েছি ট্রেনার হিসেবে। তো এই সারা জীবন আমার সাবজেক্ট ছিল পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স ডিগ্রিতে, আর মাস্টার্সে ছিল মাস কমিউনিকেশন জার্নালিজম। এবং প্রত্যেকবারই প্রত্যেক সাবজেক্ট নেওয়ার সময় আমার মাস কমিউনিকেশন জার্নালিজম থাকা সত্ত্বেও পলিটিক্স এবং সোশিওলজি সাবজেক্টগুলো ছিল, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক স্টাডিও ছিল। এবং পরবর্তীতে যখন আমি আবার ইউনিভার্সিটি লন্ডনে আমি যখন এমএস করি মাস্টার অফ রিসার্চ, সেখানে আমার পলিটিক্যাল সায়েন্সে ছিল ইউনিভার্সিটি। এবং পরবর্তীতে আমার যখন পিএইচডি করি সেটা ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, মাস কমিউনিকেশন জার্নালিজম। এবং আরও পরে আমি আরেকটা ডিগ্রি করেছি অনার্স, সেটা ডিফারেন্ট সাবজেক্টে, আমার সাবজেক্টের বাইরে, আউট অফ দ্য ওয়ে আমি গিয়ে সেখানে বিজনেস স্ট্র্যাটেজির উপরে আরেকটা অনার্স করেছি এবং ভালো রেজাল্ট করেছি এভাবে। আর এছাড়া আমি দেশে বিদেশে অনেকগুলো ট্রেনিং অংশগ্রহণ করেছি। ইউনাইটেড নেশনসে আমি গিয়েছি, গোল্ডেন জুবিলি অফ ইউনাইটেড নেশনস ইন 1995 আমি অ্যাটেন্ড করেছি। এছাড়াও আরও 4বার ইউনাইটেড নেশন অ্যাটেন্ড করেছি। জাপান গভর্নমেন্ট ইনভাইটেশনে ফিউচার লিডার হিসেবে 1999-এ জাপান সফর করেছি। ইটালি গভর্নমেন্টের ইনভাইটেশনে 1994-এ ইটালি সফর করেছি। থাইল্যান্ড থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে ইউকে এবং বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ, আমরা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল তো আছে, চার সম্মেলন থেকে শুরু করে ওআইসি শীর্ষ সম্মেলন থেকে শুরু করে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন থেকে শুরু করে করেছে। এমনকি 2003 সালে ঢাকায় কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজে এর গ্লোবাল কনফারেন্সের দায়িত্ব পালন করেছি এবং সেখানে বাংলাদেশ এটার চেয়ার হয়েছিল। সেই সময় হাসান শাহরিয়ার একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি আমাদের পক্ষ থেকে সে চেয়ার হয়েছিলেন। বাংলাদেশ এর মাধ্যমে আমরা সম্মান অর্জন করেছি এবং তখন বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি ছিল, সেটা আমরা আফল করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে আমরা চিফ গেস্ট করে ওনাকে দিয়ে উদ্বোধন করিয়েছি এবং 3 দিন পরে যখন ক্লোজিং সেরেমনি হলো, সমাপনী অনুষ্ঠানটা তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে দিয়ে আমরা এটা সমাপ্ত করেছি। তো এইভাবে বাংলাদেশে ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নে আমি ছিলাম, দায়িত্ব পালন করেছি। পত্রিকাগুলোতে ইউনিট চিফ ছিলাম, দৈনিক পত্রিকা, দৈনিক নব অভিযান সহ আজকের কাগজ এবং এইভাবে আরো বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছি। ইত্তেফাক, দৈনিক দেশ, দৈনিক বাংলা, বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছি। 80-এর দশকে এক সাপ্তাহিক কাগজ বার্তা র্যাঙ্কিন স্ট্রিট বাড়ি থেকে বেরোতো, সেই কাগজ হটকেকের মতো বিক্রি হতো। সেখানে আমি একটা হেডিং, লিড হেডিং, হেড কলাম, ব্যানার হেডিং একটা দিয়েছিলাম, পাকা খেলোয়াড় শাহ আজিজের অবস্থা এখন কাহিল। আরেকবার একটা হেডিং দিয়েছিলাম, সুটকির না এখন বিড়াল চৌকিদার। এই সমস্ত আজকে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি। এবং এই যে অভিজ্ঞতা, দক্ষতা এবং সাংবাদিকতা এবং রাজনীতিতে আপনি বলতে পারেন যে আমার ব্রেড এন্ড বাটার হলো পলিটিক্স অ্যান্ড ব্রেড বাটার হচ্ছে জার্নালিজম। এটা করেছি। ওকাবের প্রেসিডেন্ট ছিলাম বাংলাদেশে, ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বাংলাদেশ বৈদেশিক সংবাদদাতা সমিতি, যেটার মধ্যে সিএনএন, বিবিসি, রয়টার্স, এএফপি, ভয়েস আমেরিকা, সব যে টাইম, বিভিন্ন ওয়ার্ল্ডের নাম করা নিউজ পেপারের সাংবাদিকরা যারা ছিলেন মেম্বার, আমি সেটার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজে এর আমি জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলাম। এবং আমরা এছাড়াও আরো বিভিন্ন অর্গানাইজেশনের সাথে দায়িত্ব পালন করেছি এবং একটা সততার সাথে, নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে একটা সাংবাদিকতা করেছি দীর্ঘকাল। তখন বাংলাদেশে মাত্র হাতে গোনা 4-5টা পত্রিকা ছিল। বাংলাদেশের প্রেসিডেন্ট ক্লিন্টন যখন আসলেন, তখন আমি প্রেসিডেন্ট ক্লিন্টনকে আমি প্রশ্ন করতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাধাপ্রাপ্ত হই। কিন্তু তারপরে প্রেসিডেন্ট ক্লিন্টন এক পর্যায়ে আমাকে মাইক্রোফোন দিতে বলেন। সেখানে যখন প্রেসিডেন্ট ক্লিন্টন
হোস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রেস সেক্রেটারি জাওয়াদুল করিমকে আমাকে মাইক্রোফোন দিতে বলেছিলেন। তারা দিচ্ছিলেন না, তারা তাদের সিলেক্ট করা সাংবাদিকের নাম ডাকছিলেন এবং এক পর্যায়ে প্রেসিডেন্ট ক্লিন্টন বললেন, ইউ ওয়ান্টেড টু আস্ক এ কোয়েশ্চেন? আমি বললাম ইয়েস। বললো গিভ হিম মাইক্রোফোন। তখন মাইক্রোফোন তারা দিচ্ছিল না। হোস্ট কান্ট্রির ওটা কি অন রেকর্ড বলতেছিল উনি প্রেসিডেন্ট ক্লিন্টন? হ্যাঁ অন রেকর্ড। তারপর তখন জোসেফ লোহার, তার প্রেস সেক্রেটারি ক্লিন্টন, প্রেসিডেন্ট ক্লিন্টন তাকে ডেকে বললেন তার মাইক্রোফোন দিতে, বললেন গিভ হিম ইউর মাইক্রোফোন। এবং তখন আমাকে মাইক্রোফোন দেওয়া হলো, আমি কোয়েশ্চেন করলাম এবং প্রেসিডেন্ট ক্লিন্টন খুব প্রশংসা করলেন, বলেন যে আই এক্সপেক্টেড দিস টাইপ অফ কোয়েশ্চেন অ্যান্ড দিস বেবি ডেমোক্রেসি বাংলাদেশ ইজ হ্যাভিং, বলে উনি শুরু করলেন যে আমি হয়তো তার বিরুদ্ধে কোনো প্রশ্ন কোনো কমপ্লেন করবো, বাট আমি তো আমার দেশের বিরুদ্ধে কিছু বলতে পারি না। সাংবাদিকতার নীতি, ধর্ম, আদর্শ, এথিক্স এগুলো আমি ফলো করে সাংবাদিক হয়েছি। তো আমি তো প্রশ্ন করেছি, পরে শেখ হাসিনা বুঝেছেন, বাট আমাকে ডিজিএফআই এনএসআই দিয়ে 20শে মার্চ 2002 এর ঘটনা এটা। 26শে মার্চ 2002 স্বাধীনতা দিবস বাংলাদেশে বঙ্গভবনের রিসেপশন, সেই দিন পর্যন্ত আমাকে হয়রানি করা হচ্ছিল। ডিজিএফআই এনএসআই এটা করছিল এবং তখন বঙ্গভবনে প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, প্রধান বিচারপতি বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা তিনজন আমার সাথে সেদিন বসে এটা মিটমাট করেছিলেন এবং সরি বলেছিলেন। এক পর্যায়ে বাধ্য হয়ে বললেন আমেরিকা তো আমাকে গদি থেকে নামিয়ে ফেলতে যাচ্ছে, আপনার পক্ষ দ্বারা ধরেছে। এবং আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান এমবেসি তারা আমাকে হেল্প করছিল, তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিল। তারা বলছিল একটা ব্যাগ সাথে রাখার জন্য, কাপড় রাখার জন্য, কিছু বিভিন্ন জায়গায় গিয়ে রাস্তা চেঞ্জ করে কাপড় চেঞ্জ করে এগুলো করার জন্য তারা আমাকে দেখছিল এবং এক পর্যায়ে পরবর্তীতে এটা সমাধান হলো। এর আগে হিলারি ক্লিন্টন যখন বাংলাদেশে এসেছিলেন 1995 সালে, আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য এন্ট্রান্স মেম্বার্স অফ হিলারি ক্লিন্টন ফ্রম ঢাকা টু যশোর। আমি সেদিন C-130 হারকিউলিস ফ্লাইটে হিলারি ক্লিন্টন ফার্স্ট লেডি অফ আমেরিকা তার সাথে যশোর সফর করেছি। সেখানে আমাদেরকে রিসিভ করেছেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। সেখানে তারপরে আমাদেরকে বিমান বাহিনীর প্রধান রিসিভ করার পরে সেখানে পরবর্তীতে লাইনে দাঁড়িয়েছিলেন রিসিভ করার জন্য ফজলে হাসান আবেদ, স্যার ফজলে হাসান আবেদ, তিনি ব্রিটিশ স্যার হয়েছেন পরে। তো সেখানে তিনি ব্র্যাকের চেয়ারম্যান। এবং তারপরে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি হচ্ছেন গ্রামীণ ব্যাংকের এমডি। এবং সেখানে পরবর্তীতে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো যাই হোক, তো সেখানে আমরা এই স্মৃতির মধ্যে এগুলো আছে এবং এছাড়া বিভিন্ন সময় দেখা গেছে যে আমি 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 খুব খুব ঠান্ডা মাথায় শুনছিলাম, দর্শকরা শুনছেন। মিস্টার মোখলেসুর রহমান, আপনি যখন বললেন যে ঢাকায় খুব আসা যাওয়া করেছেন, আমি একটু শৈশবে আবার যাচ্ছি, আপনি স্কুল টাইমটা আপনার বাবার কি ঢাকায় চাকরি ছিল বলে আপনাকে বারবার আসা যাওয়া করতে হয়েছে, নাকি জিনিসটা আমি ডিসকানেক্ট করে গেছি? আপনার কি বারবার ঢাকায় আসতে হয়েছিল কেন আপনার শৈশবে? আমি যারা বলছিলাম যে আমার আব্বা প্রথমে টি গার্ডেনের হেড টিলাবাবু ছিলেন এবং ম্যানেজারের হ্যাঁ। দায়িত্ব পালন করেছিলেন। তো হুম। সেই কারণে আব্বা যখন যে বাগানে ছিলেন সেই বাগানে সেই আমাদেরকে বাগানে আপনাকে যাইতে হচ্ছে? হ্যাঁ থাকতে হয়েছিল। সেখানে আমরা শিক্ষা গ্রহণ করেছি। স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল ওখানে করেছি। পরবর্তীতে যখন আব্বা ঢাকায় চলে আসলেন এবং ঢাকায় চলে আসার পরে ঢাকায় ঢাকায় তো চা বাগান নেই, আপনি ঢাকায় কি নিয়ে আসলেন? ঢাকায় নিয়ে আসলেন আমাদের একটা ব্যবসা ছিল আর পত্রিকা ছিল, আব্বার পত্রিকা ছিল এবং সেখানে আচ্ছা, আমরা আমি আপনাকে থামাচ্ছি একটু। পত্রিকার নাম ছিল কি? আপনি আমাদেরকে সোজা তাকান, উপর দিকে না তাকিয়ে আপনি দর্শকের দিকে তাকান। হ্যাঁ, আপনার সাপ্তাহিক পত্রিকাটার নাম ছিল কি আপনার বাবার? জি সাপ্তাহিক প্রেক্ষিতের প্রধান সম্পাদক ছিলেন। তখন বাংলাদেশে এত পত্র পত্রিকা ছিল না। তখন এই হ্যাঁ, পত্রিকাগুলো লাভজনক ছিল, পত্রিকাগুলো চলতো, হটকেকের মতো বিক্রি হতো। এবং এটা সাপ্তাহিক তখন প্রেক্ষিক। প্রেক্ষিত, এখানে অনেক সাংবাদিক লিখতেন, বিশিষ্ট সাংবাদিক, বিবিসির সাংবাদিক আতাউর সামাদ সহ অনেক সাংবাদিক লিখতেন এবং ভালো কলাম ছাপা হতো। হটকেকের মতো গুরুত্বপূর্ণ নিউজগুলো আসতো। অনেক পত্রিকা নিউজগুলো দিতে পারতো না। নিউজ অ্যান্ড ভিউজ এটা ছাপা হতো। এবং আমাদের পরিবারে আমার আব্বা এই সাপ্তাহিক প্রেক্ষিতের প্রধান সম্পাদক ছিলেন। সেখানে আমার ছোট বর্তমানে সিলেটের একটি কলেজের প্রিন্সিপাল অনেক বছর এই পত্রিকাতে। এবং আরেক ভাই লন্ডনে আছে, এক মফিজুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন আক্তার চৌধুরী, আমার ভাই বোন, তারা সবাই এই পত্রিকার সঙ্গে, কেউ ব্যবস্থাপনা সম্পাদক, কেউ নির্বাহী সম্পাদক, এই তখন পত্রিকাতে তখন একসাথে। তখন আপনি যখন ঢাকায় আসলেন, উনি প্রধান সম্পাদক এবং পরিবারের সবাই ছিলেন সাপ্তাহিক প্রেক্ষিকে। আপনার ভূমিকা ছিল, আপনি স্টুডেন্ট ছিলেন তখন, রাইট? আপনি কি আমি ছাত্র থাকা স্টুডেন্ট থাকা অবস্থায় অবস্থায় সাংবাদিক? আ- আ- হ্যাঁ? আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি সাংবাদিকতায় চলে আসি। এবং কলেজ ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি তখন
দৈনিক পত্রিকার চিফ রিপোর্টার ছিলাম ঢাকাতে। হাতে গোনা কয়েকটা পত্রিকা, দৈনিক নব অভিযানের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট সিনিয়র রিপোর্টার ছিলাম, আরো কয়েকটা পত্রিকা ছিলাম, সর্বশেষ আজকের কাগজে ছিলাম, এবং এরপরে দৈনিক দিনকালে ছিলাম ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, ডিপ্লোম্যাটিক এডিটর। এবং একই সাথে আমি শ্রীলঙ্কার যে আইল্যান্ড এবং মোবাইল নিউজ পেপার্স এবং জাপান টাইমস, দুইটা পত্রিকার বাংলাদেশ করেসপন্ডেন্ট ছিলাম। এবং আমি ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রেসিডেন্ট ছিলাম। ওগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাপ্তাহিক ওইটা কোথায়, প্রেক্ষিতটা কোথায় এখন, এটার কি অবস্থান এটা? এখন এটা অনলাইনে বের হয়, কিন্তু আরেকটা পত্রিকা আছে আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড, আমি এটার প্রধান সম্পাদক আছি বাংলাদেশ বর্তমানে। বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড, সাপ্তাহিক ওকে, প্রেক্ষিত এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড দুইটাই এখন অনলাইনে বের হয়। গুড, গুড টু নো। থ্যাংক ইউ। এটা কি আপনার, এটা এই যে ওয়ার্ল্ড ওয়াইড নিউজ এবং প্রেক্ষিত একসাথে করে আপনাদের অনলাইন বেরোটা প্রতি সপ্তাহে নাকি ডেইলি নাকি পাক্ষিক? এটা এখন তো অনলাইনে, তো টাইম টু টাইম আপডেট হয়। কোনো সময় দিনেও কয়েকবার আপডেট হয়, কোনো সময় 2 দিনেও আপডেট হয়, ডিপেন্ড করে নিউজ, বোথ ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজের উপরে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করবো এখন মোখলেস সাহেব। আমি এখন আপনার কাছে চলে যাবো একটু ডেসিং ডুসিং পলিটিক্স আলোচনা করবো একটু, কারণ পলিটিক্সটা যদিও এখন খুব শান্ত চলতেছে বাংলাদেশে। আপনি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল, আমাদের দর্শক অনুষ্ঠানটি আজকে আমাদের বুধবারের কথা ছিল হওয়ার, আমার কিছু স্কেজুলিং সমস্যা ছিল, আমরা সব বলে ফেলি টেলিভিশন এখন, এটাই মানুষ শুনতে চায়। এবং আমাদের এই আজকে অ্যাডভাইজার মন্ত্রী পদমর্যাদা যিনি প্রেসিডেন্টের সাথে ছিলেন বঙ্গভবনে, ওনারও একটু সংসদে আসা যাওয়া খুব বেড়ে গেছে, কারণ উনি এখন বাংলাদেশে অবস্থান করছেন। এই সাবাস বাংলাদেশে, এই যে আমাদের একটা পালা পরিবর্তন হলো, আপনার রেজিম চলে গেল পালিয়ে, তারপরে আপনার যে নতুন সরকার এবং বিরোধী দলরা মিলে কাজ করছেন, সেই সংসদে উনি পরপর 2 দিন গেলেন। খুব ভালো লাগছে মুকেশ ভাই, মিস্টার মুকেশ রহমান, আপনি বেশ শেষ পর্যন্ত সংসদে এনজয় করছিলেন, কারণ ওই সংসদ তো আগের মতো নাই, দামি 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 সংসদ নাই, যে এখন অনেকেই যাচ্ছে সংসদে। এটা ইদানিং শুনছি যে আজকে অমুকে বলছে, কালকে অমুক বলছে সংসদে যাচ্ছে, গ্যালারি দিয়ে যাচ্ছে বা গেস্ট লেভেলে যাচ্ছে, বা যে ভাবে যাদের যে অবস্থান নিয়ে দেখতে যাচ্ছে, উইচ ইজ এ বিউটিফুল থিংস। আমরা যারা আমেরিকা থাকি, আমরা তো এগুলো অনেকদিন দেখি না যে গ্যালারি দেখে যাচ্ছে। সো আপনাকে যদি একটু জিজ্ঞেস করি যে আপনার এই লন্ডনে যে আপনি মোটামুটি এক্সাইলের মতোই ছিলেন, আপনি বাংলাদেশে এসে বর্তমান নতুন সরকারের যে পরিস্থিতি চলতেছে, এখানে আপনাকে নিজেকে কিভাবে খাওয়াচ্ছেন, এবং হোয়াটস গোয়িং অন উইথ ইওর লাইফ নাও? ধন্যবাদ, আপনার প্রশ্নটা পার্টিনেন্ট। আজকে জাতীয় সংসদ অধিবেশন, প্রথম অধিবেশন ত্রয়োদশ জাতীয় সংসদের সমাপ্ত হয়েছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ দুই পক্ষের সরকারি দল এবং বিরোধী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বক্তব্য দিয়েছেন। এবং আজকে এই বক্তব্যের মধ্যে বিএনপি এবং জামাত, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা সুন্দর পরিবেশ আজকে সৃষ্টি হয়েছে। we watched it. Very nice. খুব ভালো লাগছে। অভিনন্দন সবাইকে। Yes. আই ওয়াচড ইট, এবং আমি যেটা দেখলাম সেটা হচ্ছে দুই দলের দুই নেতাই, সংসদ নেতা এবং বিরোধী নেতা উল্লেখ করলেন যে বাংলাদেশটা সবার আগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের জাতীয় স্বার্থ দেখতে হবে, এখানে সরকারি দল বিরোধী দল করলে হবে না। দেশ থাকলে আমরা সবাই থাকবো, দেশের উন্নয়নের জন্য সরকারি দল বিরোধী দল একসাথে কাজ করবে, এবং বিরোধী দল বললো সরকার ভুল করলে তারা এটা ধরিয়ে দেবে, সমালোচনা করবে। বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দল নেতা, তিনি প্রধানমন্ত্রীর পরিবারকে ঘিরে এক শ্রেণীর তথাকথিত সোশ্যাল মিডিয়া যে আপত্তিকর কথাবার্তা, অশালীন কথাবার্তা লিখেছে, এটার প্রতিবাদ করেছেন এবং নির্মোহভাবে এটার বিচার করার দাবি জানিয়েছেন, এবং বিরোধী দল এটা সমর্থন দেবে বলে উল্লেখ করেছেন। এবং প্রধানমন্ত্রীও বিরোধী দলের নেতা, উপনেতা সদস্যদের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট কালভার্ট নষ্ট ঠিক করতে হবে, সারা বিশ্ব দেখেছে। Yes, it's a very positive speech এটা from তিনি আশা from করবেন Prime Minister of Bangladesh. করবেন। এবং এই যে বিষয়গুলো, এটা আমি বলবো অ্যাপ্রিসিয়েটেড, এবং তারা দুই পক্ষই একমত হয়েছেন। এবং এর বাইরে আজকে প্রেসিডেন্টের যে ভাষণ সংসদে দিতে হয় প্রতি বছরের শুরুতে, এবং নতুন সংসদের উদ্বোধনী অধিবেশন দিতে হয়, এটা 5 বছরের জন্য প্রথম বলতে পারেন, আবার বছরের হিসাবে প্রথম বলতে পারেন। সেই হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন গত 12ই মার্চ জাতীয় সংসদে উদ্বোধনী অনুষ্ঠানে যে ভাষণ দিয়েছিলেন, সেটা আজকে ধন্যবাদ প্রস্তাবের মধ্য দিয়ে গৃহীত হওয়ার মধ্য দিয়ে এটা শেষ হয়েছে। সেখানে বিএনপি এবং অ্যালায়েন্স এটা হা না ভোট হয়েছে সংসদে, এবং এটা হার পক্ষে ভোট দিয়েছে, এবং জামাত এবং তার যে 11 দলীয় অ্যালায়েন্স এটা নার পক্ষে ভোট দিয়েছে, এবং জাতীয় সংসদে হা আজকে জয়যুক্ত হয়েছে, এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে ভাষণ এটা জাতীয় সংসদে গৃহীত হয়েছে। এটা হচ্ছে আমি বলবো
ডাইভার্স ইন ইউনিটি। আমাদের মধ্যে মতদ্বৈধ থাকবে, কিন্তু আমাদের মধ্যে ইউনিটি থাকতে হবে। ইউনিটির কথা দুইজনের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং বিরোধী তাইলে নেতা জনাব মোখলেস সাহেব, হ্যাঁ সুন্দর বললেন, এটা সারা বিশ্ব দেখেছে, আমিও কিছুটা দেখেছি। আপনার ধন্যবাদ। আপনার আপনার বক্তব্যটা খুব চমৎকার দিয়েছেন, কিন্তু স্ট্যান্ডবাজি চলবে, পক্ষপাতিত্ব চলবে, বিরোধিতা করবে, কিন্তু সবার আগে বাংলাদেশ সবাই বলছেন, এটা ভেরি পজিটিভ। জনাব আরেকটা তারেক হলো, রহমান জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছিলেন। এটাও বিরোধী নেতা উল্লেখ করেছেন যে এটা তারেক রহমানের স্লোগান, বাট এই স্লোগানটার সাথে আমাদের থাকতে হবে। পররাষ্ট্রমন্ত্রী নীতি করতে হবে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অনুকূল, যে পররাষ্ট্রনীতি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটাও বলেছেন বিরোধী নেতা। এবং আজকে কিন্তু মোখলেস সাহেব যেটা দেখছি যে আমাদের যে, আমি এগুলা কথাতে যেতে যাচ্ছিলাম না, তাও একটু বলি আপনাকে। এই যে জুলাই সনদ, গণভোট নিয়ে যে পাল্টা পাল্টি যে হুঙ্কার, আন্দোলন, রাস্তায় রাজপথে নেমে যাবে, সরকার ফেলে দিবে, হঠাৎ করেই এই ডায়ালগ গুলা, এটা কি ডিপ স্টেটের কারণ, নাকি নিজেরাই বসতে চাচ্ছেন, নাকি নিজেদের ভিতরেই একটা সমঝোতা হয়ে গেছেন? এটা হঠাৎ করে অনেকটা মেল্টেড। আমাদের আজকে পত্রিকা, বাংলাদেশি পত্রিকা, আমার একটা সাপ্তাহিক পত্রিকা আছে, আপনি জানেন, এটা হেডলাইন করেছে আমার এই যে মোবারক হোসেন, যে আমাদের টেলিভিশন ব্যাপারটা লজিস্টিক দেখেন ঢাকা থেকে ব্যাক স্টেজে, সে একটা হেডলাইন করেছে, আমি টাচ করি নাই, যে আমি অনেক সময় হেডলাইন দেখে একটু চেঞ্জ করি, আমি হেডলাইনে ভূমিকাটা আমি রাখি সব সময়, ওরা করলেও আমি এটাকে গুছিয়ে দিই। কিন্তু আমি পরপর দুইবার, গত সংখ্যা এবং আজকের সংখ্যা তো আপনারা তো দেখেছেন, সময় হয়েছে কিনা জানি না সংসদে, সেটাতে এই যে গণতন্ত্রের পথে বাংলাদেশ, তর্ক বিতর্ক করে একটা জায়গায় যাচ্ছে গণতন্ত্র পথে বাংলাদেশ, এটা আমাদের হেডলাইন ছিল, which is very positive for recent এবং years. আপনার হেডলাইনটা এখানে মিলে গেছে। এবং বিশেষ করে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী সংসদ নেতা আজকে প্রস্তাব বলেছেন, আবার প্রস্তাব দিয়েছেন যে আমরা যদিও বিরোধী দল রাজি হয় নাই, নাম দেয় নাই, সেই কারণে আমরা ডেপুটি স্পিকার আমাদের দল থেকে, সরকারি দল থেকে নিয়েছি। যদি এখনো তারা রাজি হয়, এই প্রস্তাব আমার ওপেন আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে। জনাব তারেক রহমান ঘোষণা করেছেন। জামাতও বিরোধী দল এনজয় করেছে, তারা জানাবে। একটা কমিটি করা হবে যাতে দুই দল মিলে সমান সমান, যেভাবে ওয়েল ক্রাইসিস হওয়ার পর একটা কমিটি করা হয়েছিল, এরকম কমিটি করে রাজনৈতিক সংকট নিয়ন্ত্রণ। এই যে আপনি বললেন যে অয়েল ক্রাইসিস, এই যে জ্বালানি সংকটের সময় যে প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দল বসে একটা কমিটি করলেন, ইটস এ ল্যান্ডস্লাইড পজিটিভ ফর বাংলাদেশ আমরা বলবো, এবং কারণ এটা নিয়ে বিরোধী নেতা বলেছেন যে যখন সরকারি দল বিরোধী দলের কমিটি করতে সম্মত হয়ে গেল, সাথে সাথে অয়েল ক্রাইসিস নেমে আসলো, কমে গেল। কারণ বুঝে গেল জাতি এখানে এক। এবং 173 দিন হরতাল করার বিষয়টা তারেক রহমান স্মরণ করে দিয়েছেন যে দেশটা আমাদের সবার। যদি 173 দিন হরতাল করা হয়, দেশের তো আজকে যে ক্ষতি হয়েছে, বর্তমানে ক্ষতি নিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। 30 লক্ষ কোটি টাকার ঘাটতি নিয়ে এই সরকার না, যাত্রা আমি শুরু কিন্তু করেছে। আমি কিন্তু এটা কোশ্চেনটা বলেছে। ছুড়ে দিচ্ছি, আমি আপনাকে, আমিও সাংবাদিক, আপনিও সাংবাদিক, আমি একটা সাংঘাতিক প্রশ্ন ছুড়ে দিয়েছি আপনাকে, আপনি বাইপাস করে চলে যাচ্ছেন। ইটস ফাইন, আই লাইক দ্যাট, অ্যাপ্রিশিয়েট ইউর ওয়ে অফ টকিং টুডে। আপনিও থ্যাংক কিন্তু ইউ। খুব জিদ্দি, আপনারা তো আজকে ভদ্রভাবে কথা বলছেন, মিস্টার মোখলেসুর রহমান ভদ্র না, আপনি বহু বহু কিছু দেখছেন সচক্ষে, আপনি যে ব্যাখ্যা দিলেন কোথায় কোথায় ছিলেন, তার চেয়ে বেশি বঙ্গভবনের ব্যাখ্যা কম অনেকে সময় সব জানেন বলা না। যায় না, কম সময় সব আপনি, বলা যায় না, সব বলি নাই, হ্যাঁ, আমি কিছু 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 বলেছি আর কি। কিন্তু আপনি এই যে আজকে যে হঠাৎ করে বৈষম্য বিরোধীর ব্যাপারটা একটু কাটে গেলেন, এটা আমরা যাচ্ছি না, কিন্তু জুলাই সনদ বা হ্যাঁ, ঠিক আছে। গণভোট নিয়ে জুলাই সনদ নিয়ে যে একটা জুলাই সনদ সমস্যা চলছিল, এটা হ্যাঁ, এইভাবে ম্যাচ হলো কিভাবে, এটা সিক্রেটটা কি বলছি। আপনি? এটা জুলাই জুলাই সনদ নিয়ে আজকে দুই পক্ষ আলোচনা করেছেন। সংসদ নেতা হ্যাঁ, এবং বিরোধী দল নেতা এবং সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পরিচালনা সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রাণবন্ত বিতর্কে অংশ নিয়েছেন। এবং সেখানে জুলাই সনদ, জুলাই আদেশ সবগুলো আলোচনা হয়েছে। এবং জনাব সালাউদ্দিন আহমেদ পরিষ্কারভাবে সুন্দর করে বলেছেন যে জুলাই সনদ একটা, জুলাই আদেশ আরেকটা, গণভোট আরেকটা। এবং আমাদেরকে বিএনপি প্রথম দিকেই জামাত সহ সব দল স্বাক্ষর করেছে, 4টা দল স্বাক্ষর করেনি। স্বাক্ষর করার পরে যে আদেশ কেন একটা সংবিধান সংশোধনী প্রস্তাবটা কেন আনা হলো, তিনি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার এটাকে প্রতারণা করেছে। এবং তিনি বলেছেন, এবং প্রধানমন্ত্রী বা সংসদ নেতাও বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, যেগুলো করা হয়েছে, এবং এমনকি এর চেয়ে বেশি কিছু করা হবে। বিএনপির একটি সংস্কারে যেটা আছে সেটাও করা হবে। তাদের আরেকটা প্রশ্ন করেছেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার আগে এনসিপি নোট অফ ডিসেন্ট দিয়েছে কয়েকটা দিন। এইগুলা যখন নোট অফ ডিসেন্টের কথা আসছে, তো এনসিপি যদি নোট অফ ডিসেন্ট দিতে পারে, তার মানে নোট অফ ডিসেন্ট অ্যাকসেপ্টেড। তো এইখানে বিএনপি দিয়েছে, উনি এটা বললেন। আবার বললেন যখন
কমরা হলো সব প্রস্তাবগুলা ঐক্যমত্য কমিশন এর মাধ্যমে সেখানে নোট অফ ডিসেন্টের কথাগুলো নাই, তুলে দেওয়া হয়েছে। তো এটা নোট অফ ডিসেন্ট যদি অ্যাকসেপ্টেড হয় তো তুলে দেওয়া হলো কেন, এর প্রতারণা করা হয়েছে। কিন্তু তারপরেও যেটা হবে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এগুলোকে অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদ। এবং সালাউদ্দিন আহমেদ প্রশ্ন করেছেন যদি সংবিধান সংশোধন না করা হয়, তাহলে সংবিধানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সংবিধানে শুরুতে প্রস্তাবনায় সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস, এটা প্রতিষ্ঠা করা যাবে না। সংবিধানে বহুদলীয় গণতন্ত্র পঞ্চম সংশোধনের মাধ্যমে করা হয়েছিল, এটা আসবে না। সংবিধানে একদলীয় বাকশাল চলে আসবে। এটা ৭২-এর সংবিধান যেটা বলা হচ্ছে, ৭২-এর সংবিধান তো শুরুতে, এরপরে ৭২ সংবিধানকে ৭৫ সালে যে একদলীয় শাসন, বাকশাল, সংবাদপত্র স্বাধীনতা রহিতকরণ, এগুলোকে বাদ দিয়ে জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, সংবাদপত্র স্বাধীনতা প্রদান, বহুদলীয় গণতন্ত্র প্রদান, এবং এরপরে বেগম খালেদা জিয়া যে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তন, এবং ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদের মধ্য দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, এগুলো সব আজকে আলোচনা করেছেন। এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ট্রিবিউট দিয়েছেন বিরোধী দলের নেতা সদস্যরা তালি দিয়ে। এবং আজকে জামাতের আমির বিরোধী দলের নেতা তিনি জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং বলেছেন জামাত এবং বিএনপি, সরকারি দল এবং বিরোধী দল একসাথে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করবে এবং জুলাই সনদ বাস্তবায়নেও তারা একসাথে একে অপরকে সহযোগিতা করবে। এবং জুলাই এটার পিছনে কি ডিপ স্টেট ছিল না নিজেরাই করছে? ঘটনাটা কি? এটা যারা বাস্তবে যারা দেখা যাচ্ছে নিজেরাই করছে তারা। আর ডিপ স্টেট যদি বলেন, তারাও এই মুহূর্তে দেশে ভালো যাচ্ছে। জনাব তারেক রহমান আরেকটা কথা বলেছেন, সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর তিনি প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এই যে জুলাইয়ের আন্দোলন যেটা হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, এই যে আমাদের বলেছে ফ্যাসিস্টের পতন সম্পর্কে, তারেক রহমান বলেছেন ফ্যাসিস্টের যে পতন হয়েছে, এই পতনে সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী আলাদা করে বলেছেন, পরিষ্কার করে সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী বলেছেন, এই তারা যদি সেই ভূমিকা না রাখতো, জোরালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতো, না, অসম্ভব ভালো ভূমিকা রেখেছে। পতন হতো না। এটাই স্বাভাবিক, এটাই করা উচিত সবসময় সেনাবাহিনী। আরেকটা প্রশ্ন এসেছে, প্রেসিডেন্টের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করতে গিয়ে যে বিরোধী দল নেতারা আপত্তি করেছেন, জবাবে সংসদ নেতা এবং বিএনপির মন্ত্রীবর্গ আজকে যে আলোচনা করে তারা বলেছেন প্রেসিডেন্ট একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, এবং প্রেসিডেন্ট না থাকলে সাংবিধানিক ধারাবাহিকতা থাকে না। সেই কারণে সেটার সাথে যারা নাহিদ বিরোধী দলের চিফ হুইপ, ডেপুটি চিফ হুইপ, উনি কিন্তু এটা খণ্ডন করেছেন। তাদের পক্ষ নিয়েও সে কথা বলেছেন সংসদে চমৎকারভাবে, সেও তার বক্তব্য তুলে ধরেছেন আজকে নাহিদ। এটা ভালো লেগেছে। তুলে ধরেছেন জনাব নাহিদ ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ, আর সরকারি দলের পক্ষ থেকে সংসদ নেতা এবং মন্ত্রীরা জবাব দিয়েছেন। আচ্ছা, আমরা এগুলো দেখি, যেরকম আপনি বললেন যে তেলের দাম, দুই পক্ষের কমিটি হতে তেলের দাম কিছুটা সিস্টেমেটিক ভাবে নিচে দিকে নামছে বলে বোঝা যাচ্ছে। সেম এই যে আজকে সংসদে দুই পক্ষ বা তিন পক্ষ সবাই মিলে একটা পজিটিভ মেসেজ দিলেন, এটা সারা ওয়ার্ল্ডের বাংলাদেশি লোকদের জন্য একটা স্বস্তির একটা ব্যাপার হয়ে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। আমি আবার চলে যাই আপনার লন্ডনে। আমরা সবাই মিলে সাবাস বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা বেশিক্ষণ নিব না, আমরা খুব তাড়াতাড়ি শোটা শেষ করবো, কারণ আমরা আজকে এমনি টাইম লেট করে আমরা শুরু করেছি। আপনি লন্ডন জীবনে গেলেন, আপনি গিয়ে ওখানে আপনার হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স বিটুইন বাংলাদেশ এন্ড লন্ডন? আপনার কাছে কি শিখে আসলে, যেরকম তারেক রহমান বলেছেন আজকে সংসদে, বারবার ওই কথাগুলো আসছে, কারণ এগুলো মানুষ শুনতে চায়। সংসদে উনি বলেছেন যে মাননীয় স্পিকার, এতবার মাননীয় স্পিকার জীবনে শুনিনি আমি নিজেও, যে মানুষ বলছে মিস্টার মেজর হাফিজ, তো মনে হয় উনি বোধহয় তুঙ্গে আছেন এখন, ওনাকে এতবার মাননীয় বলছে সবাই। মেজর হাফিজ প্লেইং গুড রোল, এবং তাকে সরকারি দল করেছে, আজকে করেছে, উনি বললেন সংসদে, আজকে সংসদ নেতা যিনি প্রধানমন্ত্রী বললেন যে আমি যে কোনো কারণে হোক, আমি অনেকদিন আমাকে বিদেশ থাকতে হয়েছে, আমি লন্ডনে ছিলাম, ওইখানের স্কুল সিস্টেম নিয়ে উনি কথা বলেন এবং জুতা দেওয়া হবে, এগুলো বললেন উনি। আমি আমেরিকা থাকি, আমিও গিয়ে বাংলাদেশে যে যার লেভেল থেকে আমরা যখন যেটা শিখেছি, আমি এই যে বাংলাদেশে আমি আবার সফরে গিয়ে দেখলাম যে গাছের ভিতরে রাস্তায় ঢাকা কুমিল্লার সড়কে ভিডিও ক্যামেরা দেওয়া আছে। এটারও এক সময় আবার সরকার হোক আর বিরোধী হোক, যে যখন সরকারে ছিল, যারা আসতো ওয়াশিংটন, একটু বুদ্ধি দেওয়ার চেষ্টা করতাম, বাট সামবডি ইমপ্লিমেন্টেড। যে ড্রাইভার বলছে স্যার টিকিট মামলা খাবো, কি মামলা খাবো, স্লো করতে গাড়ি, এত গাড়ি স্লো ড্রাইভার চালা না বাংলাদেশে, বলে যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে। আমি এত অবাক হয়েছি যে
বাংলাদেশে এখন ক্যামেরা সিস্টেম চালু, এটা এই সরকারের না, তত্ত্বাবধায়ক আগের আমাদের আওয়ামী লীগ সরকার আমলে এটা করেছিল। যে যেটা করছে তার একটা ক্রেডিট দিতে হবে, সেটা আগে থেকে হওয়া, কিন্তু এখন ইমপ্লিমেন্ট হচ্ছে বেশি। তো আপনি ঢাকা থেকে আপনি সিলেট থেকে ঢাকা, চা বাগান থেকে ঢাকা, ঢাকা থেকে আপনি বঙ্গভবন, বঙ্গভবন থেকে আপনি লন্ডন, লন্ডন থেকে আবার ঢাকায়। এই ঢাকা লন্ডনের ব্যাপারটা আপনি একটু বুঝে বলবেন যে কি নিয়ে আসলেন, এবং আপনি যদি কখনো আপনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করা হয় বা কোনোভাবে আপনাকে নক করা হয় যে আপনি সবার সরকারে জয়েন করবেন কিনা, বা কোনো যেহেতু এক্সপিরিয়েন্স কিছু আছে ভিতরের, আপনি কোনো রকম দেশ গড়ার লক্ষ্যে আপনি এগিয়ে আসবেন কিনা, আসলে কি কি পদক্ষেপ আপনার লন্ডন থেকে কবজা করে আসছে যেগুলো করতে চান? 2 মিনিট আমার। ধন্যবাদ। লন্ডনে তারেক রহমান আজকে বলেছেন, এবং আমিও একই কথা বলতে চাই, লন্ডনে অনেক কিছু এখানে শেখার আছে, ক্রিকেট করার আছে, ডিসিপ্লিন যেভাবে, মানে আমি রাষ্ট্র এখানে এসে আপনি জাস্ট, চালাবেন, মন্ত্রী হলে একসাথে দেখা যাবে সেটাই। ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে রাষ্ট্র চালানোর ক্ষেত্রেও যেটা হচ্ছে, আমি তো রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলাম, এর আগে প্রেস সচিব ছিলাম, আমাকে বিভিন্ন জায়গা থেকে নতুন দায়িত্ব নেওয়ার কথাও বলা হচ্ছে। কিন্তু আমার সাথে যদি এটা ঠিক মতো ম্যাচ করে, সেই ক্ষেত্রে আমি চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে চাই। আমি মনে করি যে টেকনোক্রেট কোনো মিনিস্ট্রি দিলে, সেই ক্ষেত্রে অনেকগুলো মিনিস্ট্রি আছে বাংলাদেশে, বৈপ্লবিক পরিবর্তন করা যাবে। যে বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের যে জনশক্তি, আপনার আইটি, নার্সিং, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিরাট সুযোগ রয়ে গেছে। বাংলাদেশের যে সুযোগগুলো, রোডস, হাইওয়ে, আর মেট্রো রেল ধরেন, এখন যা বাংলাদেশে আছে, এক্সপানশন করা যায়। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত আমি মনে করি আন্ডারগ্রাউন্ড করে ফেলা দরকার। এর উপরে রাস্তা কাজে লাগানো যাবে, এবং এটা যানজট দূরীভূত হবে, এবং মেইন রোডগুলোতে এবং যান্ত্রিক গাড়ি থাকবে, আর অলিগলির মধ্যে রিক্সা টিক্সা দিয়ে দেওয়া যেতে পারে। একটা সিস্টেম আনতে হবে। আপনি দর্শকের দিকে তাকিয়ে কথা বলতে হবে, দর্শক না তাকিয়ে জি আপনি, জি জি আপনি জি জি বোধহয় প্লেটের দিকে জি। তাকিয়ে আছেন। বলেন, go হ্যাঁ, ahead। রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের অনেক কিছু রেপ্লিকেট করার। আমাদের উন্নত দেশগুলোতে যেমন ধরে আমরা ওখানে কিউ ধরি, আমরা ওখানে নিজেদের প্লেট নিজেরা ধুই, এবং বাংলাদেশে আসলে ধোয়া ধুলা, দূষণিত অবস্থা, নিজের এবং গাড়ি নিজে চালাই। হ্যাঁ, কেউ ডিসিপ্লিন মানে না, নিজের গাড়ি নিজে চালায়। তারপরে এখানে কেউ ডিসিপ্লিন মানে না, তারপরে রিক্সা গাড়ি সব একসাথে সমান্তরালে চলতে থাকে। অনেক সময় মনে হয় এই বুঝি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এইভাবে চলে। একটু আগে আসছিলাম আমাদের মগবাজারের বাসায়, সেখানে দেখলাম যে ওই রেল গেটের মধ্যে সিগন্যাল আপনার পড়ছে, হই হুল্লো শুরু হয়ে গেছে, গাড়ি বুঝে এসে মেরে দিচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, একটা ডিসিপ্লিন সিস্টেম করতে হবে। পুলিশের সাথে দেখা হচ্ছিল সংসদ ভবন থেকে আসার সময়, তো পুলিশের ড্রেস নিয়ে কথা হচ্ছিল। পুলিশরা একটা জরিপে তারা রিপোর্ট দিয়েছে, 97% আপনার রেসপন্ডেন্ট, তারা বলে আগের পোশাকই ভালো ছিল। তো এখন কথা হচ্ছে যে এই যে অপচয়গুলো করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা করা হয়েছিল। এবং যাই হোক, এখন সরকার আসবে, সরকার যাবে, প্রত্যেক সরকারকে রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করবে, মন্ত্রী মিনিস্টারদেরকে দায়িত্ব পালন করার সময় দায়িত্বশীল হতে হবে, অপচয় বন্ধ করতে হবে, দেশের স্বার্থকে আগে দেখতে হবে। এবং জনাব তারেক রহমান তার বক্তৃতায় আজকে দেশের স্বার্থ সবার আগে দেখার কথাই বলেছেন, এবং এটাকে সাপোর্ট করেছেন বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান। আমার মনে হয় ইটস এ গুড বিগিনিং অফ আমাদের জাতীয় সংসদ, স্টার্টেড in March, ended in April, and there will be another session will be started in June. There will be budget session, the second session, in second important session, and also in the budget session maybe some bills will come up, and then afterwards then constitutional change will happen, because সংবিধান সংস্কার যেগুলা জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে, এগুলাকে তো জুলাই সংস্কার, এগুলা আলটিমেটলি আসবে একটা একটা করে আইন হিসেবে, সংবিধান সংশোধন আসবে। যে সংবিধান সংশোধনে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস পুনঃসংযোজিত হবে। আর একটা বিষয় আপনি জানলে, দর্শকের জানলে খুশি হবেন, যে গত 2 সপ্তাহ আগে এই বাংলাদেশ জাতীয় সংসদের মেইন গেট নতুন নামকরণ করা হয়েছে। মেইন গেটের নামকরণ করা হয়েছে জেনারেল এমএজি উসমানী গেট, এবং গ্যালারি আছে 2টা, ভিভিআইপি গ্যালারি, আর 5টা দর্শক গ্যালারি আছে। এই 7টা গ্যালারির নাম করা হয়েছে বাংলাদেশের 7জন বীর শ্রেষ্ঠের নামে। এবং এটা আগে শাপলা, জুই, চামিলি, এগুলোর নাম করেছিলেন শেখ হাসিনা। এই নামগুলো চেঞ্জ করে জনাব তারেক রহমান এমন নাম দিয়েছেন যে এই নাম কেউ হাত দিতে পারবে না। যেমন করে আপনার বাংলাদেশে দেখা গেছে দ্বিদলীয় রাজনীতির ইয়ার কারণে একটা এয়ারপোর্টকে করা হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, আরেকটা এয়ারপোর্ট করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এরকম। তো এই যে জাতীয় সংসদ ভবনের এই নামগুলো পরিবর্তন করা হয়েছে, এবং এই পরিবর্তন এখন দৃশ্যমান দেখা যাচ্ছে। জনাব মুখলেস সাহেব, আমি আপনার আমার অনুষ্ঠান একদম শেষ লক্ষ্যে আপনি যদি
থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভেরি নাইস টাইম টুডে। অনেক ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন। আমাদের টেলিভিশন, আমাদের বিদেশি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি। ইউ স্পোক ভেরি ওয়েল। আপনি যদি দর্শকদেরকে 1 মিনিটে একটু ধন্যবাদ দিয়ে আপনি কনক্লুড করে দেন, আমরা আপনাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আপনি দর্শকের জন্য কিছু যদি বলেন। আমি বিদেশি টিভির দর্শকদেরকে, ল্যান্স ব্লগের দর্শকদেরকে, জনাব সলাবত হোসেন বাবুর দর্শকদেরকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই যে তারা এতক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন এবং আমরা বাংলাদেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেছি এবং এই কথাগুলো বলতে গিয়ে আমরা হয়তো অনেক কথা কমপ্লিট করতে পারিনি, সময় কম। এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের টাইমের সঙ্গে ফাইট করতে হয়। আকুলি কাউলি হাজা আস্তাগফিরু রাব্বা আস্তাগফিরু ইন্নাহুল গাফুরুর রাহিম। আমাদের বক্তব্যের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে এটা ক্ষমা করবেন এবং দেশের স্বার্থে আমাদের বাংলাদেশের যে এই জাতি সত্তাকে সামনে এগিয়ে নিতে হবে। একটি আজকে তিস্তা ব্যারেজের কথা বলেছেন বিরোধী দল নেতা এবং বলেছেন যে এইটা করলেও তারা সরকারি সমর্থন দেবে। স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি ফলো করতে হবে এবং এই সরকারি দল বিরোধী আজকে একমত হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের সামনে অনেক ভালো ভালো বিষয় আছে। আমাদের সরকার অনেকগুলো উচ্চাভিলাষী প্রকল্প পরিকল্পনা নেবে এবং এগুলাকে দেশের স্বার্থে কাজে লাগাতে হবে এবং জনগণকে সামনে এগিয়ে আসতে হবে। আমাদের ভুল ত্রুটি থাকলে সেটা বলতে হবে, আমরা কি করতে পারি সেটা বলতে হবে। জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে সবাইকে প্রত্যেকের ভূমিকা রাখতে হবে। যে দর্শক শ্রোতাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, তাদের প্রত্যেকের মতামত নিয়ে এই দেশটাকে আমরা কিভাবে উন্নত করতে পারি। যেমন তারেক রহমান আরেকটা কথা বলেছেন, 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, 54 বছর পার হয়ে গেছে আরো আগে, কিন্তু 72-73 স্বাধীন হয়েছে এরকম দেশও আছে তারা আমাদের চেয়ে এগিয়ে গেছে। আমাদের দেশের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচারের কথা বলেছেন, এগুলো হয়েছে। 30 লক্ষ কোটি টাকার ঘাটতি নিয়ে সরকার দায়িত্ব পালন শুরু করেছে। যাই হোক, এটি সবার দায়িত্ব, সবাইকে সামনে এগিয়ে আসতে হবে। আমার মনে হয় আপনি যে আজকে প্ল্যাটফর্মে সুযোগ করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ জনাব মোখলেস রহমান চৌধুরী, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক অ্যাডভাইজার, প্রেস মিনিস্টার এবং মন্ত্রী পদমর্যাদায় ছিলেন আপনি। আপনার কথাগুলো আমরা শুনলাম, দর্শকরা শুনবে এবং শুনছে, আর অনেকেই শুনবে আগামী সপ্তাহ ধরে। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানটি আমরা আপনার বিদায়ের সময় এসেছে। আপনারা যারা দেখছেন বা দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, অনুষ্ঠান যেন আমরা পর্যায়ক্রমে চালিয়ে যেতে পারি এবং প্রত্যেক এপিসোডে একজন নতুন নতুন আমাদের মোখলেস সাহেবের মতো নিয়ে আসতে পারি। সো আগামী বুধবার আবার দুপুর 12টায় ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। উইথ দ্যাট নোট আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।